মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার জন্য বাঙালি সমাজ 100 বছর পিছিয়ে গেল। তিনি অনশন করেছেন চকলেট স্যান্ডউইচ খেয়ে। ফলে আপনি বুঝতেই পারছেন যে চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশনকারী মমতা বন্দ্যোপাধ্যায় এরা প্রকৃত অনশনকারী, তাদের নিয়ে কটাক্ষ করবেন, তাদের বিষয়ে তিনি খুব গুরুত্ব দিতে চাইবেন না, এটাই স্বাভাবিক। আরজি করে এই খুন ধর্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তারপরে দেখলেন কৃষ্ণনগরে একদম এসপি অফিসের কাছে, ডিএম অফিসের কাছে এরকম একটা খুন ধর্ষণ, মানে এই একের পর এক ঘটনা ঘটে চলেছে গোটা রাজ্যে। আমাদের যে খরচা করলেন কোথায় পেলেন? তো আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা এইভাবে শ্রাদ্ধ করাটা শুধুমাত্র মানে আমি বলবো যে অশালীনতা শুধু নয়, এটা অনুচিত। বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আরজিকর কাণ্ডের পর সাগর দত্ত মেডিকেল কলেজ, কুলতলি, তারপর নদিয়ার কৃষ্ণনগরও ধর্ষণ এবং মুর্শিদাবাদের ফারাক্কায় একের পর এক মহিলা শিশুরা নির্যাতিত হচ্ছেই পশ্চিমবঙ্গে। তারপরেও সরকারের কোনো রকম হুঁশ ফেরেনি। দেখুন, সরকার তো এখন নিত্যের সরকার হয়ে গেছে, এন্টারটেনমেন্টের সরকার হয়ে গেছে। ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে প্রতিদিন ডিটোরেট করছে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র কনসার্ন না। একদিকে দেখছেন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা তারা অনশন অবস্থান করছেন, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি নৃত্য করছেন রেড রোডে। তার সাধারণত লোকে প্রতিমা দর্শনে যায়, এই রাজ্যের ক্ষেত্রে উল্টোটা, প্রতিমাকে মুখ্যমন্ত্রী দর্শনে যেতে হয়। তিনি বসে থাকেন মহারানীর মতো, প্রতিমাকে তাকে গিয়ে দর্শন দিয়ে আসতে হয়। এক অদ্ভুত বিচিত্র এক মুখ্যমন্ত্রী। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যখন রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করছে, তিনি সেটা নিয়ে কনসার্ন হওয়ার বদলে তিনি এন্টারটেনমেন্টে ব্যস্ত আছেন। এটা অত্যন্ত অশালীন একটি কাজ। আমি খুব সুচিন্তিতভাবে শব্দবন্ধ ব্যবহার করছি, অশালীন একটি কাজ। এই অশালীন কাজ মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর করে চলেছে। আপনার কথা ধরে বলতেই হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যেখানে আজ বলতে গেলে ত্রয়োদশীতে পড়ল, সেখানে জুনিয়র ডাক্তারদের 6 জন অসুস্থ। অনিকেত মাহাতো যদিও সুস্থ হয়ে ফিরেছে, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া নাচ নাচছেন কাদের সঙ্গে? না ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে। একজন মুখ্যমন্ত্রীর কি এটি শোভা পায়? অত্যন্ত, ওই যে বললাম, অশোভনীয় শুধু নয়, অশালীনও। আমার ক্ষেত্রে এটা অশালীন লেগেছে। ফলে এরকম একটি সময় যেখানে আরজি করে এই খুন ধর্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তারপরে দেখলেন কৃষ্ণনগরে একদম এসপি অফিসের কাছে, ডিএম অফিসের কাছে এরকম একটা খুন ধর্ষণ, মানে এই একের পর এক ঘটনা ঘটে চলেছে গোটা রাজ্যব্যাপী। অথচ আমি নিজে কুলতলিতে গিয়ে দেখেছি কি অবস্থা সেই গ্রামগুলোর। মানে মূল রাস্তা থেকে গ্রামগুলোর দূরত্ব অনেকটা, সেখানে না আছে কোনো আলোর ব্যবস্থা, না আছে ঠিকঠাক রাস্তা। এই অবস্থায় দাঁড়িয়ে তারা বসবাস করছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে এরকমভাবে শ্রাদ্ধ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যে খরচা করলেন কোথায় পেলেন? তা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা এইভাবে শ্রাদ্ধ করাটা শুধুমাত্র মানে আমি বলবো যে অশালীনতা শুধু নয়, এটা অনুচিত। দুর্ভাগ্য হলেও কি করবেন, ভোট পেয়েছেন, নির্বাচিত হয়েছে, সাধারণ জনগণই তাকে নির্বাচিত করেছে। সেই জন্য জনগণকে আহ্বান করব যে আপনারা যখন নির্বাচিত করবেন তখন নিশ্চিতভাবেই সেই কনসার্ন হয়ে, তার কারণ আপনি নির্বাচিত করছেন তার অর্থ এই যে আগামী 5 বছরের জন্য আপনার দেহ প্রদেয় অর্থ, কর আকারে প্রদেয় অর্থ সে তার যথেচ্ছাচার করবে, সে ক্ষমতা পাবে। ফলে সে ল অ্যান্ড অর্ডার কেমন হবে সেটা তার সমস্ত কিছুই তার রাজনৈতিক সদিচ্ছার উপরে এবং তার ব্যক্তি ইচ্ছার উপরে নির্ভর করে। ফলে একজন ব্যক্তি যাকে আপনি ক্ষমতায় বসেছেন, যিনি এই ধরনের মেন্টালিটি রাখেন, তিনি কী করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন, কীভাবে তিনি এই নিয়ে চিন্তিত হবেন? যিনি মনেই করেন না যে আরজি করে ঘটনা বা গোটা রাজ্য জুড়ে যেভাবে খুন ধর্ষণ হচ্ছে সেগুলো তাকে চিন্তিত করার বদলে তাকে উৎফুল্লতা দিচ্ছে। তার কারণ হচ্ছে, না হলে কোনো মানুষ এই সাধারণত নৃত্য কখন করেন, এইভাবে কোনো মানুষ উৎসবে কখন মানেন যখন তিনি উৎফুল্ল থাকেন। নিশ্চিতভাবে আপনার বাড়িতে কেউ মারা গেলে আপনি উৎফুল্ল থাকবেন না,
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো উৎফুল্ল থাকার কোনো কারণ নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে যে তিনি খুন ধর্ষণ হলে তিনি উৎফুল্ল হন। এই যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। তিনি ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়েও বলেছিলেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি। তার মানে কোথাও গিয়ে তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে প্রতারণাই করে যাচ্ছেন। তিনি সর্বক্ষণ প্রতারণা করে যাচ্ছেন, শুধু এখন বলে না। তিনি মানে মুখ্যমন্ত্রী, যদি আপনি রাজনৈতিক তার ট্র্যাক রিপোর্ট দেখেন তাহলে দেখবেন যে সেটা মিথ্যাচারে ভরপুর, এবং তিনি তার রাজনীতিটাই হচ্ছে প্রতারণার উপর ভিত্তি করে। তার কারণ হচ্ছে তার কোনো রাজনৈতিক সঠিক অবস্থান নেই। তিনি যখন যেটা ভেবেছেন যে এটা করলে ক্ষমতায় থাকা যাবে বা ক্ষমতায় পৌঁছানো যাবে, তিনি তাই করেছেন। কখনো তিনি দপ্তরহীন মন্ত্রীতেও থেকেছেন, কখনো রেলমন্ত্রীও থেকেছেন। ফলে মন্ত্রিত্ব পাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য উনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ডাক্তারদেরকে বললেন খুনি ডাক্তারদের বিচার চাই। ডাক্তাররা সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বলেই কি এরকম শব্দ ডাক্তারদেরকে শুনতে হবে? দেখুন, আতঙ্কিত হয়ে আছে। পাশের একটি রাষ্ট্র বাংলাদেশের উদাহরণ অনেকের মাথায় আছে। তো সেখানে শেখ হাসিনার সঙ্গে তার দলের যারা এমপি ছিলেন তাদের সকলকে বিভিন্ন জায়গায়, কেউ ফেসবুক লাইভ করছে, কেউ লন্ডনে বসে করছে, কেউ বা অন্য জায়গায় বসে, বিভিন্ন জায়গায় ফেসবুকে বসে বসে লাইভ করতে হচ্ছে। অনেকেই ভয় পেয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে যারা আছেন তারাও হয়তো বা সেই আতঙ্কিত হয়ে আছেন বলে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। সেদিক থেকে তো আপনাকেও দেখা গেছে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। তারপরে তো একদিন আপনাকেও শুনতে হতে পারে এই তৃণমূলের শাসক দলের পক্ষ থেকে। অনেকদিনই শুনতে হয়, অনেকদিন শুনতে হয়। কুণাল তো অনেক কিছু বলারও চেষ্টা করেছিল। দেখুন, সেটা বিষয় নয়, বিষয়টা অন্য জায়গায়। দেখুন, এরা কতটা ইনসেনসিটিভ সেটা বোঝা যায় এদের এই ধরনের মন্তব্য থেকে, যেখানে একদম আমাদের এই সমাজের সব থেকে মেধাবী অংশ, মেধাবীতম অংশ, এটা আপনি বলেন এই ছাত্রছাত্রীরা, তারা আজকে রাস্তায় এতদিন ধরে অনশন করছেন। তাদের দাবি কি? আপনি তাদের 10 দফা দাবি দেখেন। একটা হচ্ছে অবহেলার বিচার, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত, হসপিটালে স্থায়ী পদে সুরক্ষাকর্মী নিয়োগ, মেল ফিমেল, বা ধরুন রেফারেল সিস্টেম, এগুলো কাদের দাবি? সাধারণ মানুষেরও দাবি। এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যদি ধরুন অভিজ্ঞদের মতো ছেলে, সে আরএমও হয়ে গেল বর্ধমান মেডিকেল কলেজে, প্লেন এমবিবিএস হয়ে, অথচ এমডি ইউনিভার্সিটি টপার একই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করলো, সে হতে পারলো না। আচ্ছা বলুন তো, তার কাছ থেকে যে যদি ইউনিভার্সিটির এমডি করা ইউনিভার্সিটি টপার একটা ছেলে, সে যদি ওখানকার আরএমও হতো, তাহলে কি হতো? বেটার একজন চিকিৎসক হতে পারত, তাহলে বেটার স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হতে পারত। সেটা হতে দিল না তো মমতা বন্দ্যোপাধ্যায়রা। এই যে ধরুন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এর মূল কারণই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্ততার একটা সংমিশ্রণ ঘটিয়েছেন। ফলে তিনি চান যে বেসিক্যালি গোটা রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে তার প্রতিফলন ঘটবে, এক্স্যাক্টলি সেটাই ঘটছে। কোথাও গিয়ে তার মানে রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি হচ্ছে অর্থের আঁচে মেধাকে শেখা। একদমই। অর্থের শুধু আঁচে মেধাকে শেখছে তাই নয়, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগামীর যে সমাজ তৈরি হবে। ভাবুন, এই শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত এইভাবে যদি অর্থের বিনিময়ে এভাবে শিক্ষক চিকিৎসক হয়, তাহলে বুঝতে পারছেন আগামী দিনে সমাজ কি তৈরি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার জন্য বাঙালি সমাজ 100 বছর পিছিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতেন আমি আন্দোলন করে উঠে এসেছি। তিনি বলতেন যে আমি অনশন করেছি, কিন্তু এখানে তার চেয়ে ছোট সমস্ত চিকিৎসকরা তারা যখন অনশন করছেন, তার কি কোনো মানবিকতা দেখাতে পারছেন না যে অনশনে কি কষ্ট হয়? তিনি যদি সত্যি অনশন করে থাকেন তাহলে তো তিনি বুঝবেন। তিনি কিভাবে অনশন করেছেন, আপনি যদি দীপক ঘোষের বইটি পড়েন তাহলেই পরিষ্কার হয়ে যাবে তার অনশনের ইতিহাস কি। তিনি অনশন করেছেন চকলেট স্যান্ডউইচ খেয়ে। ফলে আপনি বুঝতেই পারছেন যে চকলেট স্যান্ডউইচ খেয়ে অনশনকারী মমতা বন্দ্যোপাধ্যায়, এরা প্রকৃত অনশনকারী, তাদের নিয়ে কটাক্ষ করবেন, তাদের বিষয়ে তিনি খুব গুরুত্ব দিতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। দ্বিতীয় হচ্ছে, উনি বুঝতে পারছেন যে বেশি দিন আর নেই।
ওনার ক্ষমতা নেই কালীঘাটের বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত আসা। কি মুখ নিয়ে আসবেন? এখনো এতদিন পেরিয়ে গেল, ছেলে মেয়েদের ওই 10 দফা দাবি সেটা পূরণ করতে পারছে না। কি মুখ নিয়ে উনি আসবেন? সুপ্রিম কোর্টে আবারও মুখ পুরল রাজ্যের। এবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। একদমই। দেখুন, সিভিক ভলেন্টিয়ার আমি মনে করি, যদিও সিভিক ভলেন্টিয়ারের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেওয়ার পরে ডিভিশন বেঞ্চে সেই নির্দেশকে অল্টার হয়, কিন্তু ওটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত সেই সময়ই বাতিল হয়ে যেত। কিন্তু যাই হোক না কেন, সেই মামলাকারীদের সুপ্রিম কোর্ট যাতে আমাদের কাছে না আসে, যাতে বিকাশবাবুর কাছে না যায়, সেই সমস্ত কথাবার্তা বলে তাদের সুপ্রিম কোর্ট যেতে দেওয়া হয়নি। কিন্তু এখন প্রধান বিচারপতির বেঞ্চ যে প্রশ্ন তুলেছে, সমস্ত প্রশ্নের যদি অ্যান্সার খোঁজেন এবং বিশেষ করে সিলেকশন প্রসেস যদি আপনি লক্ষ্য রাখেন, নিশ্চিতভাবে গোটা সিলেকশন প্রসেস উড়ে যাওয়া উচিত। তো তারপরেও বলবো যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় সে যে বিভিন্ন দপ্তরে, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও আমারই মামলায় মন্তব্য করেছিলেন যে এই রাজ্যে যেভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয় আমি কোথাও কোনো রাজ্যে দেখিনি। ফলে এবং তিনি অত্যন্ত মানে আমি বলবো যে রাগান্বিতভাবে এবং ক্রুদ্ধ যে এইভাবে যেভাবে একদিকে চুক্তিভিত্তিক কর্মী মানে বেআইনিভাবে নিয়োগ করা হচ্ছে, অপরদিকে যারা নিয়োগ পাচ্ছেন তারাও তো ডিপ্রাইভ হচ্ছেন। কেন 7,000 8,000 টাকায় কেন একটা ইয়ং ছেলে তার সারা জীবন পড়ে আছে, তাকে এইভাবে শ্রমদান করতে হবে এত অল্প বেতনে? ফলে সেই একদিকে যাকে চাকরি দেওয়া হচ্ছে বা যাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে তাকেও ডিপ্রাইভ করা হচ্ছে, অপরদিকে এই যে সিলেকশন প্রসেসগুলো একেবারেই আইনের ব্যত্যয় ঘটিয়েই বেআইনিভাবে, এবং যে রুলসে আছে যে আমাদের রাজ্যে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে তার কোনো আইন মানা হয় না, ইভেন ন্যায্য তাদের পাওনা গণ্ডাও দেওয়া হয় না। এটা সম্পূর্ণ বেআইনিভাবে এরা মনে করেন যে রেদার একটা স্থায়ী পদে চাকরি দিতে গেলে তো বেশি টাকা লাগবে, তার থেকে অনেক কম টাকায় একজনকে নিয়োগ করে দাও, তাও আবার সেখান থেকে সেই নিয়োগের ক্ষেত্রেও পয়সা খাও, তারপরে অল্প টাকায় হয়ে যাবে, আর বাকি টাকাটা নিয়ে ওই ফুর্তি করো। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ফুর্তি করছেন, এই ঋতুপর্ণা, রচনা, সায়নী এদের নিয়ে ফুর্তি করছেন।